সকলকে স্বাগত। আচ্ছা, আজ আমরা করব চতুর্ভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট ত্রিভুজ অঙ্কন। আগের দিন কি শিখেছিলাম? ত্রিভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট সামান্তরিক বা আয়তক্ষেত্র অঙ্কন, সেটা শিখেছিলাম। আজকে ঠিক তার উল্টো, অর্থাৎ একটা চতুর্ভুজ দেয়া থাকবে, তার মাপ দেয়া থাকবে, চতুর্ভুজ আঁকতে হবে, তার সমান ক্ষেত্রফল বিশিষ্ট ত্রিভুজ অঙ্কন করতে হবে। চতুর্ভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট ত্রিভুজ আমরা প্রথমে একটা যে কোনো চতুর্ভুজ নিয়ে এটাকে আমি দেখাচ্ছি। আমি এই একটা চতুর্ভুজ, যে কোনো চতুর্ভুজ, পরে আমরা সেটা নির্দিষ্ট মাপের নিয়ে পরে করছি। তাহলে প্রথমে চতুর্ভুজটাকে এঁকে নিতে হবে। চতুর্ভুজ এঁকে নেওয়ার পর এর এই একটা কর্ণ আমরা যোগ করে দেবো, এসি কর্ণটা যোগ করে দিলাম। কি করলাম আমরা? এসি কর্ণ যোগ করলাম। এবার এই ডি বিন্দু দিয়ে এসি কর্ণের সমান্তরাল অঙ্কন করতে হবে আমাদের। তাহলে অঙ্কটা হয়ে যাবে, আমাদের জানি হয়ে যাবে। তাহলে এই এসি এর সমান্তরাল ডি বিন্দু দিয়ে আঁকতে হবে। তাহলে কি করব? এসি বাহুর মাপটা ডিতে বসিয়ে একটা বৃত্তচাপ টেনে নিলাম, আর এদিকে এডি বাহুর মাপটা সিতে বসিয়ে আর একটা বৃত্তচাপ টেনে নিলাম। আবার বলছি, এসি বাহুর মাপটা ডিতে বসিয়ে আর এদিকে এডি বাহুর মাপটা সিতে বসিয়ে আমরা পরপর দুটো বৃত্তচাপ টানলাম, তাহলে এটাকে কি করে দিলাম? যোগ করে দিলাম। তাহলে কি হয়ে গেল? এই এসি এর সমান্তরাল ডি বিন্দু দিয়ে অঙ্কিত হয়ে গেল। এটার সঙ্গে সমান্তরাল লাগছে দেখে। এর পরের ধাপ হচ্ছে এই বিসি বাহুটাকে সোজা বাড়িয়ে দিতে হবে। সেটা এই সমান্তরাল বাহুকে যেখানে ছেদ করবে সেটার নাম দিয়ে দিলাম ই। তখন এর সঙ্গে ই যুক্ত করে দিতে হবে। তাহলে এই যে একটা ত্রিভুজ সৃষ্টি হলো এ ডি বি ই, এই ত্রিভুজটা হলো উদ্দিষ্ট ত্রিভুজ, যার ক্ষেত্রফল এ বি সি ডি চতুর্ভুজের ক্ষেত্রফলের সঙ্গে সমান। তাহলে আমাদের এখানে শেষে লিখতে হবে নিচে, অতএব এ বি ই উদ্দিষ্ট ত্রিভুজ অঙ্কিত হলো, যার ক্ষেত্রফল কার সঙ্গে সমান? এ বি সি ডি চতুর্ভুজের ক্ষেত্রফলের সমান। ক্ষেত্রফলের সমান। আমরা কিভাবে করলাম এটা? প্রথমে যে চতুর্ভুজটা বলবে সেই চতুর্ভুজটাকে আমাদের প্রথমে এঁকে নিতে হবে। চতুর্ভুজ আঁকার পর তার একটা কর্ণ টানবে, এসি কর্ণটা সর্বদা টানবে এইভাবে। এইভাবে যে কর্ণটা থাকবে, তোমরা যেভাবে নাম দেবে তাতে দেখো এটা এসি কর্ণটা, এই বরাবর যে কর্ণটা হবে সেই কর্ণটা যোগ করবো। এই বিডি কর্ণটাকে কোনো সময় যোগ করবো না, এটা খেয়াল থাকে যাবে। তাহলে আমাদের এসি কর্ণ যোগ করতে হবে। এরপরের কাজ হলো এই ই বিন্দু দিয়ে, এই ডি বিন্দু দিয়ে এসি কর্ণের সমান্তরাল অঙ্কন কিভাবে করব? আগে বহুবার সমান্তরাল অঙ্কন শিখেছি। এসি মাপটা ডিতে বসে এটা বৃত্তচাপ টানলাম, আর এদিকে এডি বাহুর মাপটা সিতে বসে বৃত্তচাপ টানলাম, দিয়ে এটাকে যোগ করে দিলাম। যোগ করে দিলে কি হয়ে গেল? এসি এর সমান্তরাল অঙ্কিত হয়ে গেল কোন বিন্দু দিয়ে? ডি বিন্দু দিয়ে। এসি এর সমান্তরাল ডি বিন্দু দিয়ে অঙ্কিত হলো। তখন বিসি বাহুটাকে সোজা বাড়িয়ে দিলাম, সেটা গিয়ে ই বিন্দুতে ছেদ করবে। এবার আমরা এই যুক্ত করে দিলাম। তাহলে এ বি ই, এই যে একটা ত্রিভুজ সিস্টেম, সবচেয়ে বড় ত্রিভুজ যেটা এ বি ই, এই ত্রিভুজের ক্ষেত্রফল এই গোটা চতুর্ভুজের ক্ষেত্রফলের সঙ্গে সমান। তাহলে শেষে আমাদের কি লিখে দিতে হবে? অতএব এ বি ই উদ্দিষ্ট ত্রিভুজ অঙ্কিত হলো, যার ক্ষেত্রফল এ বি সি ডি চতুর্ভুজের ক্ষেত্রফলের সমান। তাহলে আমাদের কিভাবে একটা চতুর্ভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট ত্রিভুজ অঙ্কন করলাম তোমরা বুঝতে পারলে। একটা কর্ণ যোগ করে সেই কর্ণের সমান্তরাল ডি বিন্দুতে এঁকে আর বিসি বাহুটাকে বাড়িয়ে দিলে যেখানে ছেদ করবে সেই বিন্দুর সঙ্গে এই যুক্ত করে, এ বিন্দু যুক্ত করে দিলেই এ বি উদ্দিষ্ট ত্রিভুজ আমাদের অঙ্কিত হয়ে যাবে। আচ্ছা, এবার আমাদের কিভাবে একটা চতুর্ভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট ত্রিভুজ অঙ্কন আমরা শিখলাম। এটা নিয়মটা খুব সহজ নিয়ম। এবার আমরা কি করব? এবার বইয়ের অনুশীলনে চলে আসবো। কোষে দেখি 14, কোষে দেখি 14 প্রথম অঙ্কটা আমরা করি। কোষে দেখি 14 প্রথম অঙ্ক।
আচ্ছা বসে দেখি 14 প্রথম অঙ্কটা কি বলেছে, প্রীতম এবিসিডি একটি চতুর্ভুজ অঙ্কন করেছে যার বাহুগুলা দিয়ে দিয়েছে এবি 5 সেন্টিমিটার, তাহলে মাপগুলা সব নিয়ে নেব। এবি 5, তারপরে বিসি 6 তার থেকে একটু বড়, তারপরে সিডি 4 একটু ছোট আরো, আর এটা হচ্ছে কত ডিএ 3, এরকম সব মাপগুলোকে আমরা সব নিয়ে নিলাম। আর এটা হচ্ছে 3, তাহলে ছিল এবি 5, তারপরে এটা 6, এটা মানে একটু বড় হবে মাপটা, তারপরে 4, তারপরে এটা 3, নাম দিয়ে দিলাম এ বি বিসি, তারপরে সিডি, আর এটা হচ্ছে কত এবি। আর একটা কোণ বলেছে কত এবিসি 60 ডিগ্রি, এবিসি কোণটা কত 60 ডিগ্রি। তাহলে আমরা প্রথমে একটা যে কোনো সরলরেখা নিয়ে নিলাম। প্রথমে বিসি বাহুটাকে অর্থাৎ 6 সেন্টিমিটার বাহুটাকে আমরা এখানে কেটে নিলাম, বিসি কেটে নিলাম প্রথম কাজ। এই যে বিসি এর 6 সেমি মাপ বলেছে সেই মাপটা দিয়ে আমরা কেটে নিলাম। এবার বি বিন্দুতে যে 60 ডিগ্রি কোণ আঁকতে বলেছে, 60 ডিগ্রি কোণ আঁকা খুব সহজ, যে কোনো ব্যাসার্ধের বৃত্তচাপ একই মাপের বৃত্তচাপ টেনে দিলাম, 60 ডিগ্রি হয়ে গেল। তখন এটাকে যোগ করলাম, সোজা যোগ করে বাড়িয়ে দিলাম। এটা বাড়িয়ে দেওয়ার পরে এখান থেকে এবার আমরা এবি এর সমান করে কত আছে এটা সেই মাপটা কেটে নেব, 5 সেন্টিমিটার আছে যেটা সেটা কেটে নিলাম 5 এবি হলো। এই পর্যন্ত তাহলে ঠিক আছে। এই যে কোণের বাহুটা 60 ডিগ্রি কোণের বাহুটা তার থেকে 5 সেমি কেটে নিলাম। এবার খেয়াল করতে হবে এ নাম আছে তাই তো, তাহলে এখান থেকে আমরা কি কাটতে পারবো এডি কাটতে পারবো। এখান থেকে এডি একটা বৃত্তচাপ টানলাম, আর এখান থেকে সিডি, এখান থেকে কি কাটবো সিডি, এখানে একটা সিডি একটা বৃত্তচাপ টানলাম, ছেদ করলো এখানে, তখন এটা যোগ করে দিলাম। তাহলে আমাদের কি হয়ে গেল এবিসিডি চতুর্ভুজটা কমপ্লিট হলো। এবিসিডি তাহলে চতুর্ভুজ আঁকাটা পুরোটা কঠিন না। প্রথমে বিসি কাটলাম, তারপর 60 ডিগ্রি আঁকলাম, 60 ডিগ্রি বাহু থেকে এবি কেটে নিলাম, তারপরে এ থেকে এডি বৃত্তচাপ টানলাম, আর সি থেকে সিডি বৃত্তচাপ টানলাম, তারা ডি বিন্দুতে ছেদ করলো, এডি ও সিডি যুক্ত করে দিলাম। এ বি সি ডি একটা চতুর্ভুজ অঙ্কন হলো। হ্যাঁ, যে চতুর্ভুজের মাপ দিয়েছে যেটা। এবার এই চতুর্ভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট কি আঁকতে হবে, একটা ত্রিভুজ অঙ্কন করতে হবে। তাহলে আমাদের বারবার বলছি যে এই এসি কর্ণ যোগ করতে হবে। এই কর্ণটা বিডি কর্ণ যোগ করবো না, আমরা কোন কর্ণ যোগ করবো এসি কর্ণ। এই এসি কর্ণের এই কর্ণটা সমান্তরাল ডি বিন্দু দিয়ে অঙ্কন করতে হবে। কিভাবে আঁকবো, এসি কর্ণের মাপটা নিয়ে ডি বিন্দুতে বসে একটা বৃত্তচাপ টানবো, আর এডি বাহুর মাপটা সি বিন্দুতে একটা বৃত্তচাপ টানবো। হ্যাঁ, তাহলে আমরা এই এসি বাহুর মাপটা ডিতে বসে বৃত্তচাপ টানলাম, এখানে একটা বৃত্তচাপ, আর এডি বাহুর মাপটা সিতে বসে বৃত্তচাপ টানলাম, এখানে ছেদ করলো। তখন কি করলাম, এসি এর মাপটা ডিতে বসিয়ে আর এডি এর মাপটা সিতে বসিয়ে তাহলে এখানে ছেদ বিন্দু পেলাম। তখন ডি এর সঙ্গে ওই বিন্দুটা যোগ করে দিলাম, ডি এর সঙ্গে যে এই বিন্দুটা যোগ করে দিলাম, তাহলে কি হয়ে গেল আমাদের এই এসি এর সমান্তরাল অঙ্কন হয়ে গেল। এবার এই বিসি বাহুটা যদি আমরা বাড়িয়ে দিই তাহলে দেখবো সেই সমান্তরাল বাহুতে একটা বিন্দুতে ছেদ করবে, সেটার নাম দিয়ে দিলাম কি ই। এবার কি করব, আমরা এই যুক্ত করে দেব, এই যুক্ত করে দিলাম। তাহলে এই যে এ বি ই উদ্দিষ্ট ত্রিভুজ অঙ্কিত হলো, যার ক্ষেত্রফল এ বি সি ডি কি হচ্ছে চতুর্ভুজের ক্ষেত্রফলের সমান। হ্যাঁ, নিচে তাহলে কি লিখে দেব, অতএব এ বি উদ্দিষ্ট ত্রিভুজ অঙ্কিত হলো, যার ক্ষেত্রফল এ বি সি ডি চতুর্ভুজের ক্ষেত্রফলের সমান, ক্ষেত্রফলের সমান। আরেকবার বলছি, তাহলে প্রথমে চতুর্ভুজটা এঁকে নিয়েছি আমরা, সেটা কিভাবে এঁকেছি বলেছি। এবার এই চতুর্ভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট ত্রিভুজ আঁকতে গেলে প্রথম কাজ হবে এসি কর্ণটাকে টেনে দেওয়া। আমরা এসি কর্ণ যোগ করে দিলাম। এবার এই এসি কর্ণের সমান্তরাল ডি বিন্দুতে আঁকতে হবে। কিভাবে আঁকবো, এসি এর মাপটা ডিতে বসে বৃত্তচাপ টানলাম একটা, আর এডি এর বাহুর মাপটা সিতে বসে বৃত্তচাপ টানলাম, ছেদ করলো এই বিন্দুতে।
ডি এর সঙ্গে ওই বিন্দুটা যুক্ত করে দিলাম, যা বর্ধিত বিসি বাহুকে কোথায় গিয়ে ছেদ করলো, ই বিন্দুতে, তখন আমরা এই যুক্ত করে দিলাম। তাহলে এ বি উদ্দিষ্ট ত্রিভুজ অঙ্কিত হলো, যার ক্ষেত্রফলটা এ বি সি ডি চতুর্ভুজ, গোটা চতুর্ভুজ, এই যে গোটা চতুর্ভুজ তার ক্ষেত্রফলের সঙ্গে সমান। এখানে যে সবচেয়ে বড় ত্রিভুজ হবে সেটাই উদ্দিষ্ট ত্রিভুজ এ বি, এর থেকে দেখো বড় ত্রিভুজ নয়, হ্যাঁ, এ বি, এই ত্রিভুজটার ক্ষেত্রফল হবে এ বি সি ডি চতুর্ভুজের ক্ষেত্রফলের সমান। তাহলে আমরা বইয়ের প্রশ্ন থেকে প্রথম অঙ্কটা করলাম। এবার চলে যাব 2 এর অঙ্কে। কি বলেছে, ও 2 এরটা তোমরা করতে পারবে, আমি 3 এরটা দেখাই, হ্যাঁ, 2 এরটা সহজ অঙ্ক, একই রকমই অঙ্ক। 3 এরটা দেখাচ্ছি যে সাহানা একটি আয়তক্ষেত্র এবিসি দিয়ে গেছে, যার দুটো বাহু দিয়ে দিয়েছে, একটা এবি 4 সেন্টিমিটার, বিসি 6 সেন্টিমিটার। এই আয়তক্ষেত্রের সমান ক্ষেত্রফল বিশিষ্ট ত্রিভুজ অঙ্কন করতে হবে, হ্যাঁ। প্রথমে আমাদের আয়তক্ষেত্রটা অঙ্কন করতে হবে, যার দুটো বাহু, 3 এর অঙ্কটা করছি আমরা, হ্যাঁ। কত 3 এর অঙ্কটা, বাহুগুলোর মাপ দেওয়া আছে এবি 4, একটা 4 সেমি মাপ নিয়ে নিলাম, একটা 6 সেমি মাপ নিয়ে নিলাম, 4 আর 6, এবি আর এটা হচ্ছে বিসি। দিয়ে প্রথমে একটা বড় সরলরেখা নিয়ে নিলাম, বড় নিয়ে সেখান থেকে বিসিটা কেটে নিলাম, বিসি কেটে দিচ্ছি। এবার কি করব, এই আয়তক্ষেত্র আঁকতে গেলে বি বিন্দুতে একটা 90 ডিগ্রি কোণ অঙ্কন করতে হবে। তাহলে যে কোনো ব্যাসার্ধ 90 ডিগ্রি কোণ আঁকলে লম্ব হয়ে যায়। এখানে বৃত্তচাপ, উপরে বৃত্তচাপ, এখানে বৃত্তচাপ, এখানে বৃত্তচাপ। ব্যাপারটা বলছি, এই বৃত্তচাপটা আনলাম, একই ভাবে বৃত্তচাপ, একই ভাবে এখানেও, এখানে উপর দুই জায়গা, এখান থেকে একই ভাবে দিয়ে এটার সঙ্গে এটা যোগ করে দিলাম। তাহলে কি হলো, লম্বটা অঙ্কিত হয়ে গেল। এবার এই লম্ব থেকে এবি বাহুটাকে আমরা কেটে নিলাম, এবি কেটে নিলাম। এই এবি এর সমান করে সি বিন্দুতে বসেও একটা বৃত্তচাপ টেনে নিলাম, আর এদিকে বিসি এর সমান করে, যে বি থেকে সি 6 সেন্টিমিটার, এতে বসেও আর একটা বৃত্তচাপ টানলাম, তারা পরস্পর ডি বিন্দুতে ছেদ করবে। তখন এটাকে আমরা যোগ করলাম, এদিকে এটা যোগ করলাম, তাই তো। যোগ করার পর আমরা কি পেয়ে গেলাম, একটা আয়তক্ষেত্রটা পেয়ে গেলাম। যে আয়তক্ষেত্র বলেছিল মাপগুলা, যেটা আয়তক্ষেত্র অঙ্কন করো, যার এবি 4 আর বিসি হচ্ছে 6, তো সেই বাহু হলো। আর আয়তক্ষেত্রে জানি এই বাহুর সঙ্গে এই বাহুটা সমান হয়, আর এটার সঙ্গে সমান হয়, আর কোণগুলো সব সমকোণ হয়, তাই হয়ে গেছে। তাহলে আয়তক্ষেত্র কমপ্লিট হলো। এখনো আমাদের আসল কাজে আসেনি। এখন কি আমাদের, যে এর সমান ক্ষেত্রফল বিশিষ্ট কি আনতে হবে, একটা আমাদের ত্রিভুজ। তো আমরা প্রথমে এই এসি কর্ণ যোগ, বারবার একই নিয়মে আসছে, এসি কর্ণ যোগ করতে হয়। এসি কর্ণ যোগ করার পর এই এসি কর্ণের সমান্তরাল ডি বিন্দুতে অঙ্কন করতে হবে। এসি এর সমান্তরাল ডি বিন্দুতে আনবো। কিভাবে আনবো, তবে সেটা করার আগে এখানে বলে রাখি, আয়তক্ষেত্র বা বর্গক্ষেত্রের ক্ষেত্রে না, যদি থাকে তাহলে এই বাহুটাকে আগে বাড়িয়ে নেবো, হ্যাঁ। চতুর্ভুজ হলে বাড়ানোর দরকার নাই, কিন্তু আয়তক্ষেত্র বর্গক্ষেত্রের ক্ষেত্রে বাহুটাকে আগে বাড়িয়ে নেবো। নিয়ে এবার এসি এর মাপটা, এই যে পুরো এ থেকে সি পর্যন্ত মাপ, পুরো মাপটা ডিতে বসিয়ে কাটবো। এখানে বৃত্তচাপে দেখো নিচের বাহুটাকে এখানে একটা ছেদ করবে, কার মাপ নিলাম, এসি এর মাপটা ডিতে বসিয়ে কাটলাম, এসি এর মাপ ডিতে বসিয়ে, আর এদিকে এডি এর মাপটা সিতে বসিয়ে কাটবো। এই দুটো দেখবা এরকম জায়গাতে একবারে এই বাহুটার উপর, বর্ধিত বাহুর উপরেই ছেদ করবে সেটা, হ্যাঁ। উপরে হবে না, নিচেও হবে না, ঠিক বাহুটির উপরেই হবে। সেটার নাম দিয়ে দেবো ই, দিয়ে এবার ডি যুক্ত করে দেবো। তাহলে কি হয়ে গেল দেখো তো, এই ডিটা হয়ে গেল এসি এর সমান্তরাল, ডি হলো এসি এর সমান্তরাল, হলো তো। তাহলে সমান্তরাল অঙ্কনটা কমপ্লিট হলো। ডি বিন্দু দিয়ে আমরা এসি কর্ণের সমান্তরাল অঙ্কন করে ফেললাম। এর পরের কাজ হলো তখন এর সঙ্গে ই যুক্ত করে দেওয়া, এর সঙ্গে ই যুক্ত করে দেওয়া। তাহলে কি হয়ে গেল, এ বি এর যে সবচেয়ে বড় ত্রিভুজ সৃষ্টি হলো, এ বি ওই উদ্দিষ্ট ত্রিভুজ অঙ্কিত হলো, যার ক্ষেত্রফল এ বি সি ডি মানে আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সমান, হ্যাঁ। তাহলে আরেকবার বলি কিভাবে করলাম এটা। প্রথমে একটা সরলরেখা নিলাম, বিসি কেটে নিলাম 6 সেমি, তারপরে এখানে 90 ডিগ্রি কোণ অঙ্কন করলাম, সেই 90 ডিগ্রি লম্ব থেকে 4 সেমি সমান করে এবি কেটে নিলাম। আচ্ছা, এবি এর মাপটা নিয়ে সিতে বসে একটা বৃত্তচাপ টানলাম, আর বিসি এর মাপটা এতে বসে একটা বৃত্তচাপ টানলাম।
তারা পরস্পর ডি বিন্দুতে ছেদ করলো, তখন এবি আর সিবি যুক্ত করে দিলাম। তাহলে এবি সিবি একটা আয়তক্ষেত্র অঙ্কিত হলো। এবার এর এসি কর্ণটাকে টেনে দিলাম। এই এসি কর্ণের সমান্তরাল আঁকতে হবে কোন বিন্দুতে? ডি বিন্দুতে। কিভাবে আঁকবো? এসি কর্ণের মাপটা নিয়ে ডিতে বসিয়ে একটা বৃত্তচাপ টানবো, আর এদিকে উপরে এডি বাহুর মাপটা সিতে বসে একটা বৃত্তচাপ টানলাম। পরস্পর তারা কোথায় ছেদ করলো? ই বিন্দুতে ছেদ করলো, তখন ডি যুক্ত করলাম। এবং এখানে একটা খেয়াল রাখবো, এটা যদি আয়তক্ষেত্র হয় বা এখানে আয়তক্ষেত্র অথবা যদি এটা বর্গক্ষেত্র হতো, দুটো ক্ষেত্রেই এই ই বিন্দুটা অবশ্যই দেখতে পাবো বিসি বাহুর উপরেই অবস্থিত হবে, সেটা উপরেও যাবে না নিচেও যাবে না। তখন আমরা কি করলাম? ডি যুক্ত করে দিলাম। দিয়ে এবার এই সমান্তরালটা পেয়ে গেলাম, এসি এর সমান্তরাল টি বিন্দুতে পেয়ে গেলাম। এবার কি হলো? এর সঙ্গে ই যুক্ত করে দিলাম। তাহলে সবচেয়ে বড় যে ত্রিভুজ এ বি ই হলো, এই এ বি ত্রিভুজ এ বি উদ্দিষ্ট ত্রিভুজ অঙ্কিত হলো। উদ্দিষ্ট ত্রিভুজ অঙ্কিত হলো, যার ক্ষেত্রফল এ বি সি ডি আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সমান। ক্ষেত্রফলের সমান। তাহলে আমরা এটা শিখলাম 3 নম্বরটা। আচ্ছা, এবার আমরা চলে যাব, পরে যাব, এটা 4টাও পারবে দেখবে, ওই 1 এর মতোই সব, 1 2 এর মতোই। আমরা 5 এ চলে যাব এবার। হ্যাঁ, 5 নম্বরে চলে যাব। পাঁচ নম্বরটা কি বলেছে? একটা বর্গক্ষেত্র অঙ্কন করতে হবে। 5 সেমি বাহু বিশিষ্ট একটা বর্গক্ষেত্র। তাহলে 5 সেমি বাহু বিশিষ্ট একটা বর্গক্ষেত্র, 5 সেমি নিয়ে নিলাম একটা মাপ, 5 সেন্টিমিটার মাপ একটা এখানে নিয়ে নিয়েছিলাম। হ্যাঁ, আচ্ছা, প্রথমে একটা সরলরেখা নিলাম, যেভাবে আয়তক্ষেত্র এঁকেছি সেভাবেই বর্গক্ষেত্র আঁকবো। এই বিন্দুতে একটা 90 ডিগ্রি কোণ অঙ্কন করব। বৃত্তচাপ বৃত্তচাপ বৃত্তচাপ, উপরেও এখানে বৃত্তচাপ দিয়ে এটাকে যোগ করে দিলাম। তাহলে কি হলো আমাদের? এটা প্রথমে একটা সরলরেখা নিয়ে 90 ডিগ্রি এঁকে নিলাম। বর্গক্ষেত্র বা আয়তক্ষেত্রের ক্ষেত্রে প্রথম কাজ হবে আমাদের এই বিন্দুতে 90 ডিগ্রি কোণ অঙ্কন করা। দিয়ে এখান থেকে সবগুলা থেকে এখানেও 5 কাটবো, এখান থেকেও 5 কাটবো, এখান থেকেও 5 কাটবো, এখান থেকেও 5 কাটবো। এই যে 5 কাটলাম, এটাও 5 কাটলাম, এটাও 5 কাটবো, এটাও 5 কাটবো। তাহলে কি হয়ে গেল? এটা বর্গক্ষেত্র অঙ্কিত হলো। এবার আমাদের কি করতে হবে? এখানে এই বর্গক্ষেত্রের সমান ক্ষেত্রফল বিশিষ্টটা কি আঁকতে হবে? সামান্তরিক। তাহলে প্রথমে বর্গক্ষেত্র আমাদের কমপ্লিট হয়েছে। বর্গক্ষেত্রটা সমান ক্ষেত্রফল বিশিষ্ট কি আঁকতে হবে? আমাদের সামান্তরিক আঁকতে হবে। তাহলে আমরা কিভাবে করব? দেখো, তা যে সামান্তরিক আঁকতে হবে সেটা বলা আছে, দেখো কোনটা হয় 60 ডিগ্রি। খেয়াল করে দেখো তো, এখান থেকে এই যে দাগটা, এটা হচ্ছে 60 এর দাগ। হ্যাঁ, তাহলে আমরা কি করব? প্রথমে এইটাকে যোগ করে দিলাম, যোগ করে বাড়িয়ে দিলাম সোজা। এটাকে যোগ করে কি করলাম? প্রথম কাজ হলো বাড়িয়ে দেওয়া। তাহলে এই যে কোণটা হলো, কত ডিগ্রি কোণ হলো এটা? এই কোণটা হলো 60 ডিগ্রি। আর কি করলাম? এটা নাম দিয়ে দিই এ বি সি ডি। এটা ই বিন্দুতে ছেদ করেছে। আমরা কি করলাম? এই এডি বাহুটাকে আরেকটু বাড়িয়ে দিই, সোজা বাড়িয়ে দিতে হবে। আচ্ছা, খেয়াল করে দেখো তো, বর্গক্ষেত্রের এই বাহুর সঙ্গে বাহুটা সমান্তরাল হয়, তাহলে এটার সঙ্গে এটা সমান্তরাল, বা এটার সঙ্গে এটাও সমান্তরাল হয়। তা আমরা এই বাহুটাকে বাড়িয়ে দেওয়া মানে এটা সমান্তরাল টানা হলো। হ্যাঁ, তখন বিসি বাহুর মাপটা ইতে বসিয়ে, দেখো বিসি এর মাপটা ইতে বসিয়ে ই এর অংশ কেটে দিলাম, ই এফ দিয়ে এফসি যোগ করে দিলাম। কি যোগ করে দিলাম আমরা? এফসি যোগ করে দিলাম। তাহলে বিসি এফই উদ্দিষ্ট সামান্তরিক অঙ্কিত হলো, যার ক্ষেত্রফল এবিসিডি বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমান। তাহলে এটা খুব সহজে হয়ে গেল। এই ত্রিভুজের ধারণাটাই আনতে হবে না, না নিয়ে আমাদের এটা হয়ে যাচ্ছে। কিভাবে করলাম? প্রথমে দেখো, আমি আবার বলছি, প্রথমে বর্গক্ষেত্র অঙ্কন করতে হবে। তাহলে প্রথমে যে বর্গক্ষেত্রের প্রতিটা বাহু হবে 5 সেমি করে, এটা বলাই আছে। প্রথমে একটা সরলরেখা নিলাম, এখানে একটা 90 ডিগ্রি কোণ অঙ্কন করলাম। 90 ডিগ্রি কোণ বারবার বলা হচ্ছে,
বহুবার শিখে এসেছো যে কোনো রাসায়নিক বৃত্তচাপ, একই মাপের বৃত্তচাপ এখানে, একই মাপের এখানে বৃত্তচাপ, উপরে বৃত্তচাপ, আবার এখান থেকে একই মাপের বৃত্তচাপ দিয়ে তখন এটাকে যোগ করে দিতে হবে। দিয়ে এখান থেকে 5 কাটবো, এটাও 5 কাটবো, এটাও 5 কাটবো, এটাও 5 কাটবো, পরস্পর কোথায় ছেদ করে দেবে, ডি বিন্দুতে ছেদ করবে। তাহলে এ বি সি ডি উদ্দিষ্ট কি হয়ে গেল, বর্গক্ষেত্র অঙ্কিত হয়ে গেল। এবার এই বর্গক্ষেত্রের সমান ক্ষেত্রফল বিশিষ্ট আমাদের সামান্তরিক আঁকতে হবে, যার একটা কোণ কত ডিগ্রি বলেছে, 60 ডিগ্রি। খেয়াল করে দেখো এই যে দাগটা, এটা 60 এর দাগ, কিন্তু তাহলে আমরা যদি সোজা যোগ করে বাড়িয়ে দিই সেটা 60 ডিগ্রি কোণ হয়ে গেল, যেটা উপরের বাহু এডি বাহু কোথায় ছেদ করলো, ই বিন্দু। এবার আমরা এডি বাহুটাকে একটু বাড়িয়ে নিলাম, বাড়িয়ে নিয়ে বিসি বাহু সমান করে ইতে বসিয়ে ই এর অংশ কেটে নিলাম, দিয়ে সি এফ যুক্ত করে দিলাম। তাহলে BCFE কি হয়ে গেল, উদ্দিষ্ট সামান্তরিক অঙ্কিত হলো। BCFE উদ্দিষ্ট সামান্তরিক অঙ্কিত হলো। যার ক্ষেত্রফল ABCD বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমান। ABCD বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমান। তাহলে 5 নম্বর জ্যামিতিটা আমাদের কমপ্লিট হলো। হ্যাঁ, আচ্ছা, এবার আমরা চলে যাব 6 নম্বর জ্যামিতিতে চলে যাচ্ছে আমরা। ছয় নম্বর জ্যামিতিটা কি বলেছে, 6 সেমি বাহুবিশিষ্ট বর্গক্ষেত্র অঙ্কন করে তার সমান ক্ষেত্রফল বিশিষ্ট ত্রিভুজ অঙ্কন করতে হবে। 6 এর অঙ্কটায় 6 সেমি একটা বাহু নিয়ে নিলাম, প্রথমে একটা সরলরেখা নিলাম, 90 ডিগ্রি কোণ অঙ্কন করলাম, এই 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 বারবার একই জিনিসই হচ্ছে, 90 ডিগ্রি আমরা কোণ অঙ্কন করে নিলাম, তাই তো। এরপরে কাজ হচ্ছে 6 সেমি মাপটাকে এখানেও কাটবো, এই কাটলাম, এটাও কাটলাম 6, এখান থেকে একটা 6 কাটলাম, এখান থেকে একটা 6 কাটলাম। দেখো 6 সেমি 6 সেমি 6 সেমি, তাই তো। সবই কত করে হলো, সব 6 সেমি করে হলো। তখন এই যোগ করলাম, এদিকে এটা যোগ করলাম, তাহলে এটা কি পেয়ে গেলাম আমরা, বর্গক্ষেত্র পেয়ে গেলাম। ABCD একটা বর্গক্ষেত্র পেলাম। 90 ডিগ্রি আনলাম, 6 কাটলাম, এটাও 6 কাটলাম, এটাও 6 কাটলাম, এখান থেকে 6 কাটলাম, তাহলে বর্গক্ষেত্র পেয়ে গেছে ABCD। এই বর্গক্ষেত্রের সমান ক্ষেত্রফল বিশিষ্ট এবার ত্রিভুজ অঙ্কন করতে হবে। কিভাবে করব, সে একই নিয়ম, এসি কর্ণ যোগ করে দিলাম। এই এসি কর্ণের এবার সমান্তরাল ডি বিন্দুতে অঙ্কন করতে হবে। তো আমি বারবার বলেছিলাম যে বর্গক্ষেত্র আর আয়তক্ষেত্রের ক্ষেত্রে বিসি বাহুটাকে আগে থেকে বাড়িয়ে নেব। হ্যাঁ, সোজা আগে থেকে সোজা বাড়িয়ে নেব, দিয়ে এবার এসি এর মাপটা নিলাম, ডিতে বসে এটা বৃত্তচাপটা আনলাম। দেখো এই নিচের বাহুটাকে যেটা ছেদ করবে, আর এডি বাহুর মাপটা সিতে বসে একটা বৃত্তচাপটা আনবো, সেটাও ছেদ করবে। এবং খেয়াল করবো সেই ছেদ বিন্দু অবশ্যই যেন এটা এই সরলরেখার পর হয়ে যায়, হবেও দেখবো। তাই যদি আমরা পারফেক্ট মাপ নিয়ে করি তাহলে দেখতে পাবো এসি এর মাপটা যেই কাটলাম, যে বিন্দুতে কাটলো, এডি বাহুর মাপটা সিতে বসে যখন কাটবো তখন ওই একই এই সরলরেখার পরই ছেদ করবে সেটা। হ্যাঁ, এটা খেয়াল রাখবে। তাহলে এই যে ছেদ বিন্দু এটা অবশ্যই যেন বিসি বাহুর উপর অবস্থিত হয়। তখন ডি আর ই কি করে দিলাম আমরা, যোগ করে দিলাম। তাহলে কি হয়ে গেল, এসি এর সমান্তরাল ডি বিন্দু দিয়ে অঙ্কিত হয়ে গেল। কার সমান্তরাল অঙ্কিত হলো, এসি এর সমান্তরাল ডি বিন্দু দিয়ে অঙ্কিত হলো। এবার এসি কে কি করে দিলাম আমরা, যোগ করে দিলাম। এসি যেই যোগ করে দিলাম, এই যে সবচেয়ে বড় ত্রিভুজ হলো সৃষ্টি যেটা এবিই, তার ক্ষেত্রফলটা এবিসিডি বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমান হয়ে গেল। তাহলে নিচে লিখে দেবো, অতএব এবিই উদ্দিষ্ট ত্রিভুজ অঙ্কিত হলো যার ক্ষেত্রফল এবিসিডি বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমান।
তাহলে আমরা এখানে কি করলাম, একটা বর্গক্ষেত্রে সমান ক্ষেত্রফল বিশিষ্ট ত্রিভুজ অঙ্কন করছি। প্রথমে তাহলে 6 সেমি বাহু বিশিষ্ট বর্গক্ষেত্র এঁকে নিয়েছি আমরা। কিভাবে এঁকেছি, 90 ডিগ্রি কোণ এঁকে এটা 6 এটা 6 এটা 6 এটা 6 কেটে যোগ করে দিয়েছি, দিয়ে কি পেয়ে গেছি আমরা, একটা বর্গক্ষেত্র পেয়ে গেছি। নাম কি সেটা, এবিসিডি, যার প্রতিটা বাহু কত সেমি করে, 6 সেমি করে। এবার এই বর্গক্ষেত্রের সমান ক্ষেত্রফল বিশিষ্ট ত্রিভুজ আঁকতে গেলে আমাদেরকে এসি কর্ণটাকে টানতে হবে, তাই তো? ওটা আমরা এসি কর্ণটাকে টেনে দিলাম। যে এসি কর্ণ টেনে দিলাম, তারপরে কি হয়ে গেল, এই এসি কর্ণের সমান্তরাল ডি বিন্দুতে আঁকতে গেলে এসি কর্ণের মাপ নিয়ে আমরা ডিতে বসিয়ে একটা বৃত্তচাপ টেনে নিলাম, আর এডি বাহুর মাপটা সিতে বসে বৃত্তচাপ টানলাম। তারা পরস্পর ই বিন্দুতে ছেদ করলো, তখন আমরা ডি যুক্ত করে দিলাম, করে দিয়ে এই তারপরে এই যুক্ত করলাম। তাহলে এ বি উদ্দিষ্ট কি অঙ্কিত হয়ে গেল, আমাদের ত্রিভুজ অঙ্কিত হলো, যার ক্ষেত্রফলটা এবিসিডি বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমান। আচ্ছা, এর পরেরটা হচ্ছে 7 অঙ্ক। সাতেরটা কি বলেছে, যে একটি চতুর্ভুজ অঙ্কন করে এবিসিডি, যার এবি বাহুর উপরে এডি ও বিসি লম্ব, আর এবি সমান 5 সেমি আর এডি সমান 7 সেমি আর বিসি সমান 4 সেমি। তাহলে মাপগুলা নিয়ে নিয়ে আমরা 5, 7 আর 4। এবি হচ্ছে কত, 5, এডি হচ্ছে 7, এডি 7, আর এটা কত বলেছে, বিসি বলেছে 4, বিসি 4। আচ্ছা, অঙ্কটা আমরা কিভাবে করছি দেখো, ভালো করে লক্ষ্য করবে, একটু জটিল অঙ্কটা। হ্যাঁ, অঙ্কটা হচ্ছে 7 অঙ্কটা একটু জটিল অঙ্ক। প্রথমে একটা সরলরেখা নিলাম, 90 ডিগ্রি কোণ অঙ্কন করে নিলাম। এখানে 90 ডিগ্রি কোণ অঙ্কন করে, তো প্রথমে একটা সরলরেখা নিয়ে 90 ডিগ্রি কোণ অঙ্কন, 90 ডিগ্রি কোণ অঙ্কন তো বারবারই করা হচ্ছে। তখন এই লম্ব থেকে আমরা কি করব, 5 সেমি যেটা সেটা এবি কেটে দিলাম, এবি বলে নাম দিয়ে কেটে দিলাম 5 সেমি। এবার এই বিন্দুতেও একটা 90 ডিগ্রি কোণ কম্পাস বসালাম, এতে বৃত্তচাপ টেনে নিলাম এইভাবে, একই ভাবে বৃত্তচাপ, একই ভাবে বৃত্তচাপ, এখানে একটা বৃত্তচাপ, এখানে একটা বৃত্তচাপ, 90 ডিগ্রি কোণ যেভাবে আঁকে সেভাবে এঁকে দিলাম। দিয়ে তখন এটার সঙ্গে এটা যোগ করে দিলাম, যোগ করে সোজা বাড়িয়ে দিলাম, তো অনেকটা কোণ দিয়ে বাড়িয়ে দিব। তাহলে আমরা কি করলাম, এ বিন্দুতে একটা 90 ডিগ্রি কোণ অঙ্কন করলাম, তাই তো? এই বিন্দু দিয়েও একটা 90 ডিগ্রি কোণ অঙ্কন করলাম। নিচে তো একটা 90 ডিগ্রি এঁকেছিলাম, সেখান থেকে এবি 5 কেটে নিয়েছি, আর এই বিন্দুতে একটা 90 ডিগ্রি কোণ অঙ্কন করেছি। এবার এখান থেকে 7 সেমি সমান করে আমরা এডি অংশ কেটে নিলাম, 7 এর সমান করে এডি অংশ কেটে নিলাম, আর নিচে বিসি এর সমান করে 4 সেমি কেটে নিলাম, বিসি এর সমান করে 4 সেমি দিয়ে তখন এডিটাকে যুক্ত করে দিলাম। হ্যাঁ, তাহলে কি করে দিলাম, এডি যুক্ত করলাম। তাহলে কি হয়ে গেল, এখানে এবিসিডি, আমাদের এবিসিডি কি হয়ে গেল, একটা চতুর্ভুজ অঙ্কিত হয়ে গেল, তাই তো? এবিসিডি, যার এবি বাহুর উপরে এডি লম্ব, বিসি লম্ব, যা যা বলেছিল তাই হয়েছে। তাহলে এবি বাহুর উপরে বিসি লম্ব, এডি লম্ব, এরকম একটা চতুর্ভুজ অঙ্কিত হলো। এবার এই চতুর্ভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটা ত্রিভুজ আঁকতে গেলে আমরা এসি কর্ণ যোগ করব, বারবার এসি কর্ণ যোগ করব বলা হচ্ছে, এসি কর্ণ যোগ করলাম। এই এসি কর্ণের সমান্তরাল এবার ডি বিন্দু দিয়ে আঁকতে হবে, এসি এর সমান্তরাল ডি বিন্দু দিয়ে আঁকবো। তাহলে এসি এর মাপ নিয়ে ডিতে বসিয়ে একটা বৃত্তচাপ টানলাম, আর এডি বাহুর মাপটা সিতে বসিয়ে একটা বৃত্তচাপ টানলাম। তাহলে ছেদ করবে এরকম জায়গাতে, তখন এটা আমরা যোগ করে দিলাম। তাহলে এটা কার সমান্তরাল হয়ে গেল, এই এসি এর সমান্তরাল হয়ে গেল ডি বিন্দু দিয়ে। ভালো করে খেয়াল করে দেখো, এসি এর মাপটা ডিতে বসিয়ে আর এডি বাহুর মাপটা সিতে বসিয়ে কাটবো, ছেদ করবে। তখন আমাদের কি করতে হবে, এটাকে বাড়িয়ে দিতে হবে, বাড়িতে যেখানে ছেদ করবে সেটা নাম দিয়ে দেব কি, ই বিন্দু। এবার এই যুক্ত করে দেব, এই যুক্ত করে দিলাম। হ্যাঁ, তাহলে আচ্ছা, বইয়ে যেভাবে বলেছে এটা কিউ, যে কিউ নাম দিয়ে করলাম, এটা বইয়ের হিন্টস অনুসারে করলাম, কিউ নাম দিলাম। তাহলে এখানে খেয়াল করে দেখো, এ বি কিউ একটা ত্রিভুজ অঙ্কিত হয়ে গেল,
যার ক্ষেত্রফলটা এবিসিডি চতুর্ভুজের ক্ষেত্রফলের সমান হলো, কিন্তু একটা শর্ত মানলো না। এখানে কি শর্ত মানলো না? যে এর একটা কোণ 30 ডিগ্রি হলো না। হ্যাঁ, আমরা বলে দিই, শর্তের মধ্যে বলে দিয়েছে, দেখো যেমন একটা এবিসিডি চতুর্ভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট এমন একটা ত্রিভুজ অঙ্কন করো যার একটি কোণ 30 ডিগ্রি। তাহলে এবিসিডি চতুর্ভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটা ত্রিভুজ হলো এবি কিউ, কিন্তু তার একটা শর্ত শুধু মানলো না, যে কোণটা 30 ডিগ্রি হলো না। এবার এই 30 ডিগ্রি কোণ করতে গেলে আমরা কি করবো? দেখো এই যে 60-এর দাগ আছে, হ্যাঁ তাই তো, 90 ডিগ্রি থেকে 60-এর দাগ, সেইটাকে দুই ভাগে ভাগ করছে। এটা এখানে কম্পাস বসিয়ে বৃত্তচাপ, আবার সিতে এখানে বসিয়ে বৃত্তচাপ টানলাম, দিয়ে সোজা বাড়িয়ে দিলাম যোগ করে। সেটা উপরের এটি বা বর্ধিত অংশকে কোথায় গিয়ে ছেদ করলো? এফ বিন্দুতে ছেদ করলো বা ই বিন্দুতে ছেদ করলো। তখন আমরা ই কিউ যুক্ত করে দিলাম, ই কিউটাকে কি করে দিলাম? যুক্ত করে দিলাম। এই যে বিই কিউ ত্রিভুজ অঙ্কিত হলো, যার ক্ষেত্রফলটা দেখো এই বিই কিউ এর ক্ষেত্রফলটা এবি কিউ এর ক্ষেত্রফলের সঙ্গে সমান, আর এবি কিউ এর ক্ষেত্রফলের সঙ্গে সমান হওয়া মানে এবিসিডি চতুর্ভুজের ক্ষেত্রফলের সঙ্গে সমান হয়ে গেল। তাহলে আমাদের যেটা চেয়েছিল, যেটা ত্রিভুজ অঙ্কন করো যার ক্ষেত্রফলটা হবে এবিসিডি চতুর্ভুজের ক্ষেত্রফলের সঙ্গে সমান, প্লাস সঙ্গে সঙ্গে কি একটা শর্ত ছিল যে তার একটা কোণ হবে 30 ডিগ্রি, সেটাও মেনে চললো, 30 ডিগ্রি কোণ হয়ে গেল। হ্যাঁ, জ্যামিতিটা আরেকবার বলছি, খুব ভালো জ্যামিতিটা। প্রথমে একটা সরলরেখা নিয়ে নিলাম, সেখান থেকে বিসি 4 সেমি কেটে নিলাম, এখানে 90 ডিগ্রি কোণ অঙ্কন করলাম, করে এখান থেকে 5 সেমি কেটে নিলাম, এ নাম দিলাম, এই বিন্দুতে একটা 90 ডিগ্রি কোণ অঙ্কন করলাম, এই বাহুটা থেকে 90 ডিগ্রি বাহু থেকে এডি 7 সেমি সমান করে কেটে নিলাম, দিয়ে সিডি যুক্ত করে দিলাম। তাহলে এ বি সি ডি উদ্দিষ্ট চতুর্ভুজ অঙ্কিত হয়ে গেল। এবার আমরা এসি কর্ণ যোগ করে দিলাম। এই এসি এর সমান্তরাল ডি বিন্দুতে আনবো। তাহলে এসি এর মাপটা নিয়ে বসে বৃত্তচাপ টানলাম, আর এদিকে এডি বাহুর মাপটা সিতে বসে বৃত্তচাপ টানলাম, তার পরস্পর কিউ বিন্দুতে ছেদ করবে। তখন এই ডি কিউ যুক্ত করলাম, আর এদিকে এ কিউ যুক্ত করে দিলাম। তাহলে এ বি কিউ একটা ত্রিভুজ অঙ্কিত হলো, যার ক্ষেত্রফল এবিসিডি বর্গক্ষেত্র এই চতুর্ভুজের ক্ষেত্রফলের সঙ্গে সমান। শুধু একটা শর্ত মানলো না, তার একটা কোণ 30 ডিগ্রি হলো না, তাই তো? সেটা করার জন্য আমরা কি করলাম? এই যে 60 ডিগ্রির মাপ আছে সেটাকে দুভাগে ভাগ করছি, এখানে বসে বৃত্তচাপ, এখানে বসে বৃত্তচাপ ছেদ করলো, যোগ করে বাড়িয়ে দিলাম, সেটা উপরের বর্ধিত এটিকে ই বিন্দুতে ছেদ করলো। তখন ই কিউ যুক্ত করে দিলাম। তাহলে বিই কিউ উদ্দিষ্ট ত্রিভুজ অঙ্কিত হলো, বিই কিউ উদ্দিষ্ট ত্রিভুজ অঙ্কিত হলো, যার ক্ষেত্রফল এবিসিডি চতুর্ভুজের ক্ষেত্রফলের সমান, ক্ষেত্রফলের সমান। আচ্ছা, আমরা এবার শেষ জ্যামিতিটাতে চলে আসছি, 8 নম্বর জ্যামিতি। আট নম্বর জ্যামিতিটা কি আছে? যে একটা পঞ্চভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট ত্রিভুজ অঙ্কন করতে হবে। হ্যাঁ, এটা পঞ্চভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট ত্রিভুজ। পঞ্চভুজ মানে 5টা বাহু, তা আমরা 5টা বাহু বিশিষ্ট পঞ্চভুজটা আমরা ঠিক আমি যেভাবে আঁকছি ঠিক এইভাবে আঁকবো। হ্যাঁ, অন্য যেমন তেমন করে আঁকবো না, তাহলে কিন্তু একটু অসুবিধা হয়ে যাবে। আমি ঠিক যেভাবে আঁকছি পঞ্চভুজটাকে ঠিক এইভাবে আঁকবো, নিচের বাহুটাকে ছোট করবো। এইরকম একটা পঞ্চভুজ, আর একটা ঘরের মতো করে একটা পঞ্চভুজ এঁকে দেবো। হ্যাঁ, যেখানে সিটা অবশ্যই উপরে নাম দেবো। তাহলে এ বি সি ডি ই। তাহলে প্রথম কাজ হলো পঞ্চভুজ অঙ্কন। পঞ্চভুজটা কিভাবে আঁকছি সবাই বুঝতে পারলে? যে প্রথমে একটা পঞ্চভুজ এমনভাবে আঁকবো যাতে ঠিক একটু অনেকটা ঘরের মতো হয়, এই বাহুগুলো একটু বেঁকে হয় যায় না, নিচেটা ছোট হয়, তাহলে কিন্তু আমাদের আঁকতে সুবিধা হবে। এবার এর এসি কর্ণটাকে যোগ করে দেবো। এই এসি কর্ণের সমান্তরাল আমাদের কোন বিন্দুতে আঁকতে হবে? বি বিন্দু দিয়ে আঁকতে হবে। তারপর খেয়াল করে দেখো, এসি কর্ণের সমান্তরাল বি বিন্দুতে কিভাবে আঁকবো? এসি কর্ণের মাপটা নেবো, বিতে বসে একটা বৃত্তচাপ টানবো, এই বৃত্তচাপ টানলাম, আর এদিকে বিসি বাহুর মাপটা এতে বসে একটা বৃত্তচাপ টানলাম, ছেদ করলো পরস্পর।
তখন এটার সঙ্গে এটা যোগ করে দিলাম। তাহলে কি হয়ে গেল আমাদের? প্রথম কাজ হলো বি বিন্দু দিয়ে এসি এর সমান্তরাল অঙ্কন করা হলো। একই রকম ভাবে সি যুক্ত করব আমরা। কাকে যুক্ত করব এবার আমরা? সি। এই সি যুক্ত করে এই সি এর সমান্তরাল এবার ডি বিন্দু দিয়ে অঙ্কন করতে হবে। তাহলে সি বাহুর মাপটা বিতে বসে একটা বৃত্তচাপ টেনে দিলাম আমরা এখানে, আর এদিকে সিডি বাহুর মাপটা ইতে বসে একটা বৃত্তচাপ টানলাম, দিয়ে এইটার সঙ্গে এটা যোগ করে দিলাম। তাহলে এই সি এর সমান্তরাল কি হয়ে গেল? এই যে এটা আমরা পেয়ে গেলাম, সি এর সমান্তরাল এটা পেয়ে গেলাম। হ্যাঁ, এবার নিচের ভূমিটাকে দুই দিকেই বাড়িয়ে দেবো সেই সমান্তরাল বাহু পর্যন্ত। এটা এখানে ছেদ করলো, এটার নাম দিলাম পি তে, আর এটা ধরলাম এটা কিউ বিন্দুতে ছেদ করলো। কি হলো তাহলে? প্রথমে এই বি বিন্দু দিয়ে এসি এর সমান্তরাল অঙ্কন করলাম, আর এদিকে ডি বিন্দু দিয়ে ইসি এর সমান্তরাল অঙ্কন করলাম, যা বর্ধিত এই কে উভয় দিকে বাড়িয়ে দিলে যথাক্রমে পি এবং কিউ বিন্দুতে ছেদ করলো। তাহলে এই পর্যন্ত সবাই বুঝতে পেরেছো? তাহলে ABCDE এটা ABCDE এটা পঞ্চভুজ ছিল, যার এসি কর্ণ যোগ করলাম, এসি এর সমান্তরাল বি বিন্দু দিয়ে আঁকলাম, আর ওদিকে সি কর্ণ যোগ করলাম, সি এর সমান্তরাল ডি বিন্দু দিয়ে অঙ্কন করলাম, যা বর্ধিত এই কে উভয় দিকে পি আর কিউ বিন্দুতে ছেদ করলো। এবার আমরা কি করলাম? সিপি যুক্ত করে দিলাম, আর এদিকে সিকিউ যুক্ত করে দিলাম। কি কি যুক্ত করছি? সিপি আর সিকিউ। তাহলে নিচে এই যে সিপিকিউ, ভালো করে খেয়াল করে দেখো, সবচেয়ে বড় ত্রিভুজ সিপিকিউ, উদ্দিষ্ট ত্রিভুজ অঙ্কিত হলো। সিপিকিউ উদ্দিষ্ট ত্রিভুজ অঙ্কিত হলো, যার ক্ষেত্রফল ABCD ই পঞ্চভুজের ক্ষেত্রফলের সমান। আমি আরেকবার বলে দিচ্ছি। প্রথমে ABCDE একটা পঞ্চভুজ এঁকে দেবো। আমি যেভাবে এঁকেছি সেইভাবে পঞ্চভুজ আঁকবো, অন্যভাবে আঁকতে যাবো না, তাহলে ছবি আঁকতে গিয়ে অসুবিধা হবে। এবার এসি কর্ণ টানবো, এই এসি কর্ণের সমান্তরাল বি বিন্দু দিয়ে অঙ্কন করবো। যে এসি এর মাপটা এখানে কাটবো, এই এটার মাপটা এখানে কাটবো, ছেদ করবে, যোগ করে দেবো। একই রকম ভাবে সি কর্ণ টানবো, তার সমান্তরাল ডি বিন্দু দিয়ে আঁকতে হবে। সি কর্ণের মাপটা বিতে বসে বৃত্তচাপ টানলাম, আর সিডি বাহুর মাপটা ইতে বসে বৃত্তচাপ টানলাম, এই যে সিডি তে, দিয়ে তখন এটাকে যোগ করে দিলাম, যা এই কে উভয় দিকে বর্ধিত করলে পি আর কিউ বিন্দুতে ছেদ করলো। এবার সিপি আর এদিকে সিকিউ যুক্ত করে দিলাম। তাহলে সবচেয়ে যে বড় ত্রিভুজ হলো সিপিকিউ, উদ্দিষ্ট ত্রিভুজ অঙ্কিত হলো, যার ক্ষেত্র যেটাই আমাদের উদ্দিষ্ট ত্রিভুজ সিপিকিউ, যার ক্ষেত্রফল ABCDE পঞ্চভুজের ক্ষেত্রফলের সমান। তাহলে আমাদের জ্যামিতি আজকে কি শিখলাম? যেটা চতুর্ভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট কিভাবে ত্রিভুজ অঙ্কন করা যায়। হ্যাঁ, সেই চতুর্ভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট ত্রিভুজ আঁকতে গিয়ে আমরা কি পঞ্চভুজেরও সমান ক্ষেত্রফল বিশিষ্ট ত্রিভুজ এঁকে ফেললাম। তা সেই পঞ্চভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট ত্রিভুজ আঁকতে গেলে আমাদের পঞ্চভুজটা কিন্তু যেমন তেমন না আঁকে একটা নির্দিষ্ট মাপের, আমি যে মাপে এঁকেছি, যেভাবে এঁকেছি সেভাবে এঁকে করবো। কারণ এক্ষেত্রে পঞ্চভুজের ক্ষেত্রে কোনো দেবে না, কোনো বাবুর মাপটা বলবেন, তুমি তোমার নিজের ইচ্ছা মতো একটা পঞ্চভুজ আঁকো, এঁকে তার সমান ক্ষেত্রফল বিশিষ্ট ত্রিভুজ অঙ্কন করো, সেটাও আমরা এটা দেখিয়ে দিলাম। আজকে এই পর্যন্তই থাকছে।